আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আলোচনার সাফল্য আটকে লেবানন ও জব্দ সম্পদে। মোস্তফা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা, রয়টার্সের প্রতিবেদনের দাবি। ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা নিয়ে ইসরায়েলের চাপে রাজি হননি বুশ, ওবামা, বাইডেন। রাজি হলেন শুধুই ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, ইসরায়েলের সঙ্গে নয়, জানালো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সেই প্রতীক্ষিত শনিবার আলোচনায় বসতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তার আগেই দুপক্ষ আলাদা করে বসে পাকিস্তানের সঙ্গে। তবে আজ আদৌ দুপক্ষ বসবে কিনা তা এখন স্পষ্ট নয়। ঠিক এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে দুটি বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে। ইরানের জন্য একটি বড় পূর্ব শর্ত হলো লেবাননে চলমান যুদ্ধ বন্ধ করা, কারণ ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আরেকটি বড় বিষয় এবং সম্ভাব্য পূর্ব শর্ত হলো ইরানের সম্পদ অবমুক্ত করা, যার কয়েক বিলিয়ন ডলার 1979 সাল থেকে আটকে রাখা হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সেখানে থাকাটাও তাৎপর্যপূর্ণ। জেডি ভ্যান্সকে বেশ কিছুদিন ধরেই একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী এবং বিদেশি সংঘাতের বিরোধী হিসেবে দেখা হয়। ইরানের ওপর প্রাথমিক হামলাগুলো যখন হয়েছিল তখন তিনি উল্লেখযোগ্যভাবে জড়িত ছিলেন না। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এসব থেকে সেরে উঠতে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার ঘনিষ্ঠ মহলের 3 জন ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, সেই সঙ্গে তার একটি পা বা উভয় পাই গুরুতর জখম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, 56 বছর বয়সী মোস্তফা খামেনি তার ক্ষত থেকে সেরে উঠছেন, মানসিকভাবে তিনি তীক্ষ্ণ আছেন। সূত্রের 2 ব্যক্তি বলেছেন, অডিও কনফারেন্সের মাধ্যমে মোস্তফা খামেনি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং প্রধান ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন। এসব ইস্যুর মধ্যে চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের বিষয়টিও রয়েছে। এদিকে আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে মোস্তফা খামেনির শরীর স্বাস্থ্য কতটা উপযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোস্তফার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের ভাষ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ বর্ণনা পাওয়া গেছে। তবে রয়টার্স এসব ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়। তবে সেই দিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মুস্তফা। এরপর গত 8 মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মুস্তফা। তবে সেই দিনের পর থেকে মুস্তফা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। তার ভিডিও, অডিও বা কোনো ছবিও প্রকাশ পায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় মুস্তফা আহত হয়েছেন। তবে তার আহত হওয়া নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। গত 13 মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, মোস্তফা খামেনি আহত হয়েছেন, সম্ভবত তিনি পঙ্গু হয়েছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে বলেছে, ধারণা করা হচ্ছে মোস্তফা খামেনি একটি পা হারিয়েছেন। তবে মোস্তফার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর তার এই অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন নিয়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বেশ মজার কিন্তু অর্থবহ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি স্টার লাঞ্চ চলাকালীন এক অনুষ্ঠানে ট্রাম্প রসিকতা করে বলেন, যদি এই শান্তি আলোচনা ব্যর্থ হয় তবে আমি জেডি ভ্যান্সকে দায়ী করব, আর যদি এটি সফল হয় তবে এর পুরো কৃতিত্ব আমি নিজে নেব। প্রেসিডেন্টের এই মন্তব্যে উপস্থিত কর্মকর্তারা হাসিতে ফেটে পড়লেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে ভ্যান্সের ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট।
ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সাথে তার এই আলোচনাকে বিশেষজ্ঞরা পলিটিক্যাল মাইনফিল্ড বা রাজনৈতিক মাইনক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন। মধ্যপ্রাচ্যে গত 6 সপ্তাহে রক্তক্ষয়ী সামরিক সংঘাতের পর বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন এই শান্তি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা সফল করা ভ্যান্সের জন্য মোটেও সহজ নয়, কারণ তাকে বেশ কিছু কঠিন পক্ষকে সন্তুষ্ট করতে হবে। 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্স একজন সম্ভাব্য প্রার্থী। ফলে ট্রাম্পের কট্টর সমর্থক বা মাগা গোষ্ঠী তার এই সফরের দিকে কড়া নজর রাখছে। ইরাক যুদ্ধে অংশ নেওয়া সাবেক এই মেরিন সেনা ব্যক্তিগতভাবে বিদেশি যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের বিরোধী হিসেবে পরিচিত। এমনকি ইরানের ওপর হামলার আগেও তিনি ট্রাম্পের কাছে নিজের সংশয় প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। একজন ইউরোপীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভ্যান্সকে এই বৈঠক থেকে বড় কিছু অর্জন করে ফিরতে হবে, তা না হলে তার রাজনৈতিক গুরুত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে ইরানের সাথে এই আলোচনা জেডি ভ্যান্সের কূটনৈতিক ক্যারিয়ার এবং ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে বলে মনে করা হচ্ছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের একাধিক প্রশাসনের ওপর ইরানে সামরিক হামলা চালানোর জন্য চাপ প্রয়োগ করেছিলেন, তবে সাবেক প্রেসিডেন্টরা এতে সম্মত হননি। শুক্রবার দ্য ব্রিফিং উইথ জেন পসাকি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি বলেন, তিনি নিজে এমন একাধিক আলোচনায় অংশ নিয়েছেন যেখানে নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানান। কেরির ভাষায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন। এই প্রস্তাব সরাসরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও উপস্থাপন করা হয়। পাশাপাশি জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ কেউই এতে সম্মতি দেননি। তবে কেরির দাবি, একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তিনি আরও জানান, নেতানিয়াহু ইরানে হামলার পক্ষে একটি বিস্তারিত 4 দফা প্রস্তাব দিয়েছিলেন, যেখানে বলা হয় এ ধরনের হামলা ইরানের নেতৃত্বকে দুর্বল করতে, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি করতে এবং সামরিক সক্ষমতা ধ্বংস করতে সহায়ক হতে পারে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয় তাহলে এখন একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্বের জন্য উপকারী হতে পারে। সামাজিক মাধ্যম এক্সে সম্প্রতি তার প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, তবে আলোচনায় যদি ইসরায়েলপন্থী প্রতিনিধিরা উপস্থিত থাকেন তাহলে কোনো চুক্তি সম্ভব হবে না। তিনি আরও বলেন, সেক্ষেত্রে প্রতিরক্ষামূলক পদক্ষেপ আগের চেয়েও বেশি তীব্রভাবে অব্যাহত থাকবে, যার ফলে বিশ্বকে আরো বড় মূল্য দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।